আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা মেইনলি এইচএসসি 25 ব্যাচের যারা সায়েন্স থেকে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদের জন্য। সো তোমাদের ইতোমধ্যে প্রায় অলমোস্ট সবগুলো অ্যাডমিশন টেস্টেরই ডেট দিয়ে দিছে। সো ইফ আই এম নট রং, তোমাদের ফার্স্ট অ্যাডমিশন টেস্ট হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা। এরপরে প্রবাবলি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের এক্সাম আছে 20 তারিখে। তো মেইনলি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টকে নিয়ে কিছু কথা বলবো, যে জিনিসটা আমার কাছে মনে হয় তোমাদের শেষ মুহূর্তে জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি চারটা জিনিস নিয়ে মেনলি কথা বলবো। প্রথমত হচ্ছে যে তোমাদের বেশিরভাগ মানুষেরই আমি যতটুকু জানি এখন পর্যন্ত সিলেবাস শেষ হয়নি। না হওয়াটা স্বাভাবিক, কারণ তোমরা কম্পারেটিভলি কম টাইমে পাচ্ছ বলতে গেলে অ্যাডমিশন টেস্টে। যেই হারে অ্যাডমিশন টেস্ট মানে টেস্টের ডেটগুলো পড়তেছে, সো অ্যাডমিশনগুলোও খুবই কাছাকাছি ডেটে। সবাই চাচ্ছে নির্বাচন রোজার আগে পরীক্ষাগুলো নিয়ে ফেলতে। সো যার জন্য যেটা হয়েছে যে অনেকের এখনও ভালোই সিলেবাস হচ্ছে বাকি আছে। সো ডিউর এক্সাম কিন্তু খুব কাছাকাছি, লাইক তোমাদের ডিসেম্বরের মাত্র 20 তারিখে। সো তোমাদের কাছে খুব বেশি সময় নাই, 1 মাস 15 দিনের মতো অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে তোমাদের কাছে আছে। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তোমাদের সিলেবাসটা শেষ করা এবং তোমাদের হচ্ছে রিভিশন ফেজে ঢোকা। এখন কেন এটা বলতেছি, কারণ মেনলি অ্যাডমিশনে কি হয় যে আমরা শুরুর দিকে যখন উইকলিগুলো দেওয়া শুরু করি, আমরা জাস্ট চ্যাপ্টার বাই চ্যাপ্টার করতেছি, আমরা কিন্তু টোটাল সিলেবাসটাকে একবার করে রিভিশন দিচ্ছি না, তাই না? তো তুমি যদি আগে আগে সিলেবাসটা শেষ করতে না পারো, দেখা যাবে যেটা তোমাদের রিভিশন দেওয়ার জন্য কম কম টাইম পাবো। এখন তুমি যখন একটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়তেছো, তোমার তো আগের চ্যাপ্টারগুলো মনে নেই। সো ওগুলো যদি তুমি মনে রিভিশন না দাও বা মনে করতে না পারো, তাহলে তুমি যতই ওই চ্যাপ্টারে পারদর্শী হও না কেন, তুমি প্রপার রিভিশনের কারণে প্রপারলি ওই চ্যাপ্টার থেকে প্রপারলি অ্যান্সার করতে পারবে না এডমিশন টেস্টের এক্সামে যখন তুমি যাবে। এর জন্য আমি বলবো যে তোমাদের যত দ্রুত সম্ভব মিনিমাম এই মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করে ফেলা। সবচেয়ে বেটার হয় যদি তোমরা 25-26 তারিখের মধ্যে এই মাসের সিলেবাসটা শেষ করতে পারো। এখন কেন এত আগে শেষ করাটা ইম্পর্টেন্ট? এক্সাম তো 20 তারিখ, তাই না? তোমাদের হচ্ছে ডিউর জন্য টোটাল 4টা সাবজেক্টে অ্যান্সার করতে হবে। ফিজিক্স, ম্যাথ, তারপর হচ্ছে যে কেমিস্ট্রি, বায়োলজি। যারা বায়োলজি দেখায় না তারা হয়তো বা ইংলিশ, বাংলা বা অন্যান্য সাবজেক্টের চেয়ে অন্য বাংলা ইংলিশ দেখাইতে পারে। তো সাবজেক্ট তো 4টেই। এখন এই 4টা সাবজেক্টের কিন্তু 2টা করে পেপার আছে এবং সিলেবাস কিন্তু ভালোই বড়, শর্ট সিলেবাস হলেও যথেষ্ট ভালো বড় আছে। সো তোমার কিন্তু ফুল পেপারে যখন তুমি রিভিশনে যাবা, তোমার কিন্তু একটা পেপার রিভিশন দিতে মিনিমাম 2 দিন করে লাগবে। তো আমি যদি এটা ধরে নিই যে তোমার ফিজিক্স রিভিশন দিতে 2 দিন লাগতেছে, কেমিস্ট্রি দিতে 2 দিন ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে 2 দিন যাচ্ছে, অর্থাৎ একটা সাবজেক্টের পিছনে তোমার 4 দিন করে যাচ্ছে। এর মাধ্যমে টোটাল হচ্ছে তোমার 4টা সাবজেক্ট আছে, তোমার টোটাল রিভিশন দিতে 16 দিনের মতো টাইম লাগবে। এখন 16 দিনের টাইম কিন্তু অনেক হিউজ একটা টাইম। এর মধ্যে যদি এই মাসের মধ্যে সিলেবাস শেষ করতে না পারো, 16 দিনের মধ্যে রিভিশন দিবা, রিভিশনের পরে তো হচ্ছে তোমার এক্সাম দেওয়া লাগবে, তাই না? লাইক অ্যাডমিশন টেস্টটা খুবই কাছাকাছি। তো এই জন্য হচ্ছে তুমি যদি আগে আগে শেষ করতে না পারো, এটা তোমাকে দেখা যাবে যে অ্যাডমিশন টেস্টে রিভিশন ছাড়া বসতেছো অ্যান্ড রেজাল্ট খারাপ হবে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের ভালো করার উপায় দুইটাই, এক হচ্ছে রিভিশন, 2 নাম্বার হচ্ছে অ্যাকুরেসি। এবং অ্যাকুরেসি জিনিসটাও তোমার রিভিশন আর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তুমি যত বেশি রিভিশন দিবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার অ্যাকুরেসি ভালো থাকবে, তত পরীক্ষার হলের ওই এক্সট্রিম মানে কি বলে একটা নার্ভাস একটা মোমেন্টে, যেখানে কিনা অলমোস্ট প্রত্যেকে সবার নার্ভ ব্রেক করবে, সেই জায়গায় তোমাকে হচ্ছে যে স্টেবল রাখতে সবচেয়ে বেশি পরিমাণে হেল্প করবে এই রিভিশন আর প্র্যাকটিস। প্লাস তোমার যদি মানে তুমি একটা জানা জিনিস অ্যাকুরেটলি যদি অ্যান্সার করে দিয়ে আসতে না পারো, নেগেটিভ মার্কিং তো খাবাই। প্লাস হচ্ছে দেখা যাবে যে অ্যাকুরেসির জন্য মানুষের মানে বেশিরভাগ মানুষের চান্স হয় না, কারণ চান্স পাইতে কিন্তু বেশি মার্ক লাগে না। অলমোস্ট যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি যদি 60% মার্ক পাও, টু সাম এক্সটেন্ট 58%এও হয়ে যাও, তাও কিন্তু তুমি চান্স পাবা। বাট ওই 60% মার্কই মানুষজন তুলতে পারে না জাস্ট বিকজ তাদের প্রপারলি সিলেবাসটা কমপ্লিট হয়নি, প্রপারলি রিভিশনটা তারা শেষ করতে পারেনি এবং পারা জিনিস ভুল করে দিয়ে আসছে। এই জন্য এই জিনিসপাতিটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে সকল সাবজেক্টকে সমানভাবে প্রায়োরিটি দাও। অনেক ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান আছে বায়োলজি পড়বে না, এদের নিয়ত হইতেছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মনে হয় 12 তারিখ, হয়তো আগের দিন বায়োলজি পড়া শুরু করবে বা 2 দিন আগে, মেডিকেলের আগে 2 দিন আগে বায়োলজি পড়া শুরু করবে, আর হচ্ছে ডিউর 1 দিন অথবা 2 দিন আগে বায়োলজি পড়া শুরু করবে। ট্রাস্ট মি, দিস ওয়ন্ট হ্যাপেন। তুমি দেখবা যে তোমার পিসিএম এর মানে রিভিশন দিতে আরো এত প্যারা খাইতেছো যে তোমার বায়োলজিটা আলাদা ধরনের টাইমই থাকবে না। আবার অনেকের আছে যারা কিনা মেডিকেল অ্যাডমিশন ডেট দিবে, তারা হচ্ছে যে ম্যাথ প্রিপারেশন ছাড়া যাবে। সো তোমার যদি ইনাফ কনফিডেন্ট থাকে যে তোমার মেডিকেলে হবেই, মানে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে,
তাইলে হচ্ছে যে তুমি ম্যাথের প্রিপারেশন ছাড়তে পারো, যে তোমার মেডিকেলে মানে ডাক্তার হওয়ার প্রতি প্যাশনেট, মেডিকেলের প্রিপারেশন দরকার নেই, মানে ম্যাথের প্রিপারেশন দরকার নেই, ডিউ তোমার জন্য ম্যাটার করে না। বাট তোমার যদি 50-50 চান্স থাকে, ম্যাথের প্রিপারেশনটা নিয়ে রাখো, অল্প অল্প করে হলেও নিয়ে রাখো, কারণ শেষের দিকে টাইম পাবা না। তো যারা ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান আসো, যারা হচ্ছে মেডিকেলের ছেলেপেলে আসো, যারা কিনা ডিউতে আসলেই চান্স পাইতে চাও, ওই 4 নাম্বার সাবজেক্টটা অল্প অল্প করে হলেও পড়ো, যেন পরীক্ষার আগে বার্ডেনটা কম পড়ে। কেন একবার যখন কিনা মানে রিভিশন ফেজে যাবা, দেখবে যে 3টা সাবজেক্ট পড়তেই তোমার জান বেড়ে যেতেছে, তুমি অন্য একটা সাবজেক্ট পড়ার মতো টাইমই পাইতেছো না, এবং পরীক্ষার 2 দিন আগে আসলে পড়াও হয় না, মানে টু বি একদম রিয়েলি, মানে এত সিলেবাস এত বড় শেষ করতে পারবা না। সেটা হচ্ছে সেকেন্ড কথা। থার্ড কথা যেটা, সেটা হচ্ছে যে ধরলাম তোমার সিলেবাস শেষ, হ্যাঁ, রিভিশন ফেজে ঢুকার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে। ফর এক্সাম্পল, আমরা যখন একটা চ্যাপ্টার পড়ি, আমরা কিন্তু কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটিকে টার্গেট করে চ্যাপ্টারটাকে পড়ি না। ফর এক্সাম্পল, আমি ধরো গুণগত পড়তেছি, ঠিক আছে, আমার টার্গেট এটা না যে আমি বুয়েটে চান্স পাইতে চাই, এই জন্য জাস্ট বুয়েটে যা যা আসে সেগুলোই পড়বো, যাতে আমি পুরো চ্যাপ্টারটাকেই পড়ি। বিকজ আমি জানি যদি কিনা সাপোজ আমার বুয়েটে না হয়, আমার অন্যান্য ভার্সিটিগুলোতেও তো অন্য টপিকগুলোতে মানে ফোকাস দেওয়া দরকার, বা শুধুমাত্র রিটেন স্পেসিফিক প্রিপারেশন তো আমি নেই না, আমার এমসিকিউ প্রিপারেশনও নেওয়া লাগে। যার মানে হচ্ছে যখন আমরা একটা চ্যাপ্টার পড়ি, চেষ্টা করি চ্যাপ্টারের সব কিছু পড়ার, তাই না, বা সকল ভার্সিটিকে কভার করে চ্যাপ্টারটাকে পড়ার চেষ্টা করি। বাট যখন আমরা কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ি, লাস্ট মোমেন্টে এসে, তখন আমরা চেষ্টা করি ওই স্পেসিফিক অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পড়ার। ফর এক্সাম্পল হচ্ছে যে তুমি সাপোজ ডিউর জন্য পড়তেছো, ঠিক আছে, এখন ডিউর জন্য তুমি যদি ম্যাথের প্রিপারেশন নিতে চাও, তোমার এমসিকিউর প্রিপারেশন এবং ডিউর যে ম্যাথের রিটেন পার্টের জন্য তোমার জাস্ট বইয়ের ম্যাথ করলেই হয়, কারণ বইয়ের টাইপের বাইরে মানে টু বি অনেস্ট ডিউ রিটেনের কোশ্চেন আসে না ম্যাথের, অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে। কিংবা তুমি যখন বায়োলজি পড়তেছো, বায়োলজি রিটেনের জন্য ডিউতে কী লাগে, তোমার ছক পড়া লাগে, পার্থক্য পড়া লাগে, কিংবা বৈশিষ্ট্যের কোশ্চেনগুলো পড়া লাগে, অথবা বৈজ্ঞানিক নামের কোশ্চেনগুলো পড়া লাগে। এখন ওগুলার বাইরে কিন্তু ডিউর মানে রিটেন বায়োলজিতে কিছু আসে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক অ্যাডমিশন মানে কোশ্চেন প্যাটার্ন আছে। যখন তুমি রিভিশন ফেজে ঢুকবা এবং কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সামনে, ওটাকে কেন্দ্র করে পড়বা, তখন হচ্ছে তোমার ফার্স্ট যেটা কাজ, সেটা হচ্ছে যে ওই ভার্সিটির 6 থেকে 7 বছরের কোশ্চেন ব্যাংক নিয়ে আগে খোলা। তোমার সবগুলো চ্যাপ্টার পড়া হয়েছে, এখন তুমি কোশ্চেন ব্যাংকটা নিয়ে খুলো, এবং 6 থেকে 7 বছরে কী কী ধরনের কোশ্চেন, কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে, কী ধরনের কোশ্চেনটাকে কীভাবে প্যাঁচাইছে, কী ধরনের কোশ্চেনগুলো আসছে, এটা ফার্স্টলি অ্যানালাইসিস করা, দেন রিভিশন ফেজে ঢোকা। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যখন তুমি অ্যানালাইসিস করে রিভিশন ফেজে ঢুকবা, যখন তুমি রিভিশন দিচ্ছ, তখন কোন জায়গাটাকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, কোন জায়গাটাকে কম প্রায়োরিটি দিতে হবে, কোশ্চেনগুলো কীভাবে পড়তে হবে। ফর এক্সাম্পল, তুমি ডিউর বায়োলজি এমসিকিউর জন্য পড়তেছো, সো ডিউর বায়োলজি এমসিকিউতে ধরো এরকম ধরনের কোশ্চেন আছে না, যে নিচের কোনটা অমুকের এক্সাম্পল, ঠিক আছে, 4টা অপশন দেওয়া থাকে, এক্সাম্পল সিলেক্ট করতে হয়। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু ডিউতে বেশিরভাগ জায়গায় বৈজ্ঞানিক নাম দিয়ে আসে। এখন ধরো তুমি বাংলা নাম পড়ে গেছো, বাট কোশ্চেন আসছে বৈজ্ঞানিক নাম দিয়া, তাইলে তো হইলো না, তাই না। তখন তুমি যখন কোশ্চেন অ্যানালিসিস করে পরে রিভিশন ফেজে ঢুকবা, তখন তোমার পড়ার সময় মনে পড়বে, আচ্ছা ঠিক আছে, ডিউর অ্যাডমিশন টেস্টে তো অপশনগুলো এভাবে আসে, তাহলে আমার জিনিসপাতিগুলো এইগুলোও আমার হচ্ছে যে দেখা যেতে হবে, ঠিক আছে। সো সিমিলারভাবে হচ্ছে সাপোজ কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছ, আমি যদি স্পেসিফিক্যালি বুয়েটের জন্য কেমিস্ট্রি পড়তাম, তাইলে হয়তো আমি অনেক কিছু সংজ্ঞা অ্যাভয়েড করতাম, কারণ সংজ্ঞা আসে না রিটেনে। বাট ডিউতে কিন্তু কেমিস্ট্রিতে রিটেনের সংজ্ঞা আসে, প্লাস অনেক সংজ্ঞা কেন্দ্রিক এমসিকিউ আসে। যেমন ধরো যে তুমি পরিবেশ রসায়নে পড়তেছো যে কোন 2টা গ্যাস আংশিক চাপ সূত্র মেনে চলে না, ঠিক আছে, মানে এটার ফার্স্ট লাইন তো এটাই, যে হচ্ছে যে যে 2টা দেশ পরস্পরের সাথে, যে 2টা গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে না, এরা হচ্ছে যে তোমার আংশিক চাপ সূত্র মেনে চলবে, বা ওদের উপর আংশিক চাপ সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাট এটা কিন্তু আংশিক চাপের সূত্রের মানে বিবৃতি থেকে জিনিসটা আসছে, এবং এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে। সো তখন যখন তুমি ডিউর জন্য স্পেসিফিক্যালি আমি পড়তে বসবো, তখন আমি অবভিয়াসলি ওই বিবৃতিগুলোকেও প্রায়োরিটি দিব, বা ডেফিনেশনগুলোকেও প্রায়োরিটি দিব, কারণ 1 মার্কের জন্য ডেফিনেশন দেওয়া যায়, ঠিক আছে। বা কিছু কিছু ডেরিভেশন আছে, যে ডেরিভেশনগুলো হয়তো আমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগবে না, বাট স্পেসিফিক্যালি ডিউর জন্য লাগবে। তো এই জন্য বিফোর স্টার্টিং ইউর রিভিশন 6-7 বছরের কোশ্চেন প্যাটার্ন দেখো, কী ধরনের কোশ্চেন আছে, অপশনগুলো কীভাবে আসে, কীভাবে পেঁচায়, যেন রিভিশন দেওয়ার সময় তোমার মাথায় থাকে যে কোন জিনিসপাতিগুলো তোমার ফোকাসে দিতে হবে। দ্যাটস দ্য থার্ড পয়েন্ট। ফোর্থ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে টু বি অনেস্ট, ডিউর অ্যাডমিশনের টেস্টের জন্য নর্মাল ক্যালকুলেশন প্র্যাকটিস করলে হয়ে যায়। এমন কোনো ক্যালকুলেশন ডিউর অ্যাডমিশন টেস্টে আসে না যেটা তুমি হচ্ছে, যেটা করতে তোমার মানে কী বলে ক্যালকুলেশন হ্যাক্স জানা লাগবে, হ্যান্ড ক্যালকুলেশনের হ্যাক্স জানা লাগবে। নর্মাল ছোটোবেলায় যেসব গুণ ভাগ যোগ বিয়োগ করছো, ওগুলো করলেই হয়, তখন তুমি কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেন ব্যাংক সলভ করবে, তখন তুমি এমনও জানো। বাট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিউর অ্যাডমিশন টেস্টের
কোশ্চেনের কিন্তু ফন্টগুলো অনেক ছোট হয়, মানে ছোট হয় বলতে তোমরা যদি অ্যাকচুয়াল কোশ্চেন পেপারটা দেখে থাকো, এমসিকিউর কোশ্চেন পেপার কিন্তু অনেক ছোট, মানে বড় সাইজের কোশ্চেন না। সমস্যা যেটা হয় যে রাফ করার জায়গা অনেক কম। এখন আমরা যখন কিনা আমরা রাফ তো অনেক তাড়াহুড়া করি, মানে আমার পার্সোনালি এটা হয় এবং আমি অনেককে দেখছি এই প্রবলেম, মানে সেম প্যাটার্ন হচ্ছে তারা শো করে। সেটা হচ্ছে যে আমরা যখন রাফ করি, দ্রুত রাফ করি, আমাদের হাতের লেখার সাইজ বড় হয়ে যায়। এখন এটা সমস্যা হচ্ছে যে ডিউর কোশ্চেন মানে জায়গাগুলো এত কম যে তুমি হচ্ছে যে ভালো মতো, মানে তোমার যদি হাতের লেখা বড় হয় তাহলে তুমি রাফ করতে মানে ভালোই প্যারা খাবা, ঠিক আছে। তো এই জন্য তোমার হচ্ছে যে অবশ্যই ছোট জায়গায় কিভাবে রাফ করতে হয় এই প্র্যাকটিসটা করাটাই এক নাম্বার ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডিউর অ্যাডমিশন টেস্টে হ্যান্ড ওয়াচ অ্যালাউ করে না, কোনো ধরনের ঘড়ি তোমাকে অ্যালাউ করবে না। যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা হলের মধ্যে, রুমের মধ্যে, মানে দেয়ালের মধ্যে ঘড়ি থাকে। এখন অনেকের অভ্যাস আছে যে হাত ঘড়ি থাকে, তারা মানে কোশ্চেন অ্যান্সার করার সময় জাস্ট হাত ঘড়ি দেখে হচ্ছে টাইম দিয়ে দিয়ে অভ্যস্ত। কারো হচ্ছে যে লাইক মাথা উঁচু করে ওয়ালের দিকে তাকায় ঘড়ি দেখা, টাইম দেখার অভ্যাসটা নাই। এখন এটা অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ ডিউ অ্যাডমিশন টেস্টের মেইন খেলাটা হচ্ছে টাইমের। কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয় এবং টু বি অনেক ইজি থেকে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়। 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা অথবা 2টা সাবজেক্টের কোশ্চেন কঠিন হবে, বাকি 2টা সাবজেক্ট ইজি হবে, এবং মানে ম্যাক্সিমাম কেসে 3টা সাবজেক্টের কোশ্চেনই স্ট্যান্ডার্ড থেকে ইজি হবে। একটা কোশ্চেন মানে একটা সাবজেক্টের কোশ্চেন হয়তো বা ডিফিকাল্ট হবে, লাইক লাস্ট 2 বছর ফিজিক্সের কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে। বাট বাট তোমার কিন্তু হচ্ছে যে কোশ্চেন মানে যেমনই হোক না কেন সবচেয়ে মেইন প্যারাটা থাকে টাইম অনেক কম থাকে। এটা রিটার্নের জন্য এবং এটা হচ্ছে যে এমসিকিউর জন্য। লাইক ডিউ অ্যাডমিশন টেস্ট ইজ লাইক আ ম্যারাথন রেস, ঠিক আছে। এখানে টাইম অনেক বড় একটা ফ্যাক্টর। তার মানে তোমার যদি হচ্ছে ঘড়ির ওয়াল দেখে এক্সাম দেওয়ার অভ্যাসটা না থাকে, দেখা যাবে যে তুমি এক্সাম দিতেই আসো, তোমার আর মানে উপরে তাকাইতে মানে বারবার তাকাইতেছো না, টাইমের দিকে তাকাইতেছো না, কারণ তোমার তো লাইক তোমার হাতের পাশেই ঘড়ি থাকে, ওটা দেখে অভ্যস্ত। সো এই অভ্যাসটা একটু পাল্টাইতে হবে, কারণ ওই তো ঘড়ি অ্যালাউ করবে না। আরেকটা জিনিস আছে, অনেকগুলো সেন্টারে দেখবা যে ঘড়িও থাকে না, ঠিক আছে। এমন মানে কিছু কিছু বাজে সেন্টার আছে, এরকম বাজে সেন্টারে এই জিনিসপাতিগুলো হয়। সো এই জিনিসটারও একটু অভ্যাস বা আগে থেকে মেন্টাল প্রিপারেশন তোমার থাকাটা খুবই খুবই নেসেসারি। এগুলো এখন বলতেছি কারণটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট তো 1 মাস পরে একদম। এটা যদি তোমার মানে এক্সামের 2 দিন আগে বলতাম সেই প্র্যাকটিসটা তুমি করতে পারতে না। বাট এখন যখন রিভিশন টেস্টটা শুরু করবা, যখন নিজে প্র্যাকটিস করবা, নিজে যখন পরীক্ষাগুলো দিবা, তখন এই জিনিসপাতিগুলো যেন তোমার হচ্ছে মাথায় থাকে। এছাড়া হচ্ছে যে মানে আমি চ্যাপ্টার ওয়াইজ কোনো স্পেসিফিক প্রিপারেশন বলবো না। এছাড়া হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যারা বায়োলজি পড়তে চায়, বায়োলজির আমি গত বছর 2টা ভিডিও বানাইছিলাম যে কীভাবে অল্প টাইমে এমসিকিউ আর রিটেনের প্রিপারেশনগুলো নেওয়া যায়, অ্যানালিসিস ভিডিও আছে, ওটা আমার চ্যানেলেই পাবা। আরেকটা কথা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে ডিউর মানে রিটেন হোক এমসিকিউ কোশ্চেন হোক, কোনো বইয়ের কোনো টপিক বাদ দিও না। এটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রিতে হোক, ম্যাথে হোক, কারণ মেইন কোশ্চেন তোমার বই থেকেই হবে। এবং বইয়ের অনেক চিপা চাপার কিছু কনসেপ্ট আছে, কিছু সূত্র আছে, হয়তো বা ওই সূত্র দিয়ে আগে কোনোদিন ডিউতে কোশ্চেন আসে নাই, বাট যেহেতু এই কোশ্চেনটা বইয়ে আছে বা ইকুয়েশনটা বইয়ে আছে, তোমার এটা পারতে হবে, ঠিক আছে। কারণ আমাদের সময় এরকম কোশ্চেন করছে, গত বছরও করছে, এবং এরকম জিনিস প্রত্যেক বছরই করে থাকে। ফর এক্সাম্পল ফিজিক্সে একটা সময় রেফ্রিজারেটর থেকে কোশ্চেন আসতো না, 21-22 রেফ্রিজারেটর থেকে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে যে স্থির তরিতে ধাতব মানে ধারকোত্তর হচ্ছে 3 নাম্বার একটা স্পেশাল কেস আছে, আমাদের সময় ওখান থেকে কোশ্চেন আসছে, কোনোটা বইয়ে ছিল, ঠিক আছে, ইয়া তপন স্যারের বইয়ে ছিল। তারপর হচ্ছে তোমার সুরঙ্গ খননের ম্যাথ করছো না মহাকর্ষ চ্যাপ্টারে, ওটা কিন্তু বুয়েটের কোশ্চেন, ঠিক আছে, বাট ডিউতে কিন্তু 23-24 সেশন ওটা আসছে। তো এরকম কিছু কোশ্চেন এগুলো কিন্তু বইয়ে আসে, সো বইয়ের মধ্যে আছে, বাট হয়তো বা আগে কোনো দিন আসেনি, বাট ওই কনসেপ্টগুলো তোমার জানতে হবে। সোজা কথা হচ্ছে বইয়ের কোনো টপিক বাদ দেওয়া যাবে না, কোনো ফর্মুলা বাদ দেওয়া যাবে না। তুমি কম প্রায়োরিটি দিতে পারো, বাট অ্যাটলিস্ট ফর্মুলাগুলো যেন তোমার মাথায় থাকে, কনসেপ্টগুলো যেন তোমার মাথায় থাকে। স্কিপ দেওয়ার টেন্ডেন্সি যেন অ্যাটলিস্ট ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিতে তোমার না থাকে, বইয়ের জিনিসপাতি। বায়োলজিতে দিতে পারো, কারণ অনেকের বায়োলজি মানে বায়োলজি সব কিছু লাগেও না, টু বি অনেস্ট, বায়োলজি কোশ্চেন ইজি হয়। সো দিজ আর দ্য থিংস ফ্রম মাই সাইড। হয়তো বা ডিউ অ্যাডমিশন টেস্টের আগে স্পেসিফিক্যাল অ্যাডমিশন রিলেটেড মানে এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আসবে। সো টিল দেন সবাইকে বেস্ট অফ লাক, আশা করি সবার প্রিপারেশন অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম সবাইকে।